পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল, আপনাকে আমি বলে দিচ্ছি শিবম, যে কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট মানে প্রকৃত অর্থে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাধ্য হয়েছে টাকা দিতে, কারণ আপনারা তো চাকরিটা ফেরত পাবেন না, সে যতই চেষ্টা হোক। এবার সময় এসছে, আপনাদের মাইনের টাকাটাও ফেরত দিতে হবে। যাদের টাকাটা দিয়েছেন তাদের কলার ধরে টাকাটা এবার ফেরত চান। গ্রুপ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে, আপনি জানবেন যে আমার পক্ষে বলা সম্ভবই না কে যোগ্য কে অযোগ্য। নিয়োগকে শুরু করা হচ্ছে যে আমি দুর্নীতি করব বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল হবে। এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই। না আইনত হিসেব আমরা কিছুদিন দেখব, যদি না নেয় একান্ত পরীক্ষা, তাহলে আইন অনুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই নিতে হবে। এই যে এত ইনফরমেশন, সর্ষের মধ্যে ভূত না থাকলে কিন্তু এত ইনফরমেশন মামলাকারীরাও পেত না, এটাও মানতে হবে, এটাও কিন্তু ভাবার বিষয়। ছোটবেলায় এক বিখ্যাত ছোট গল্প পড়েছিলাম, যার সারাংশটা ছিল গুপ্তধন কোথায়, গুপ্তধনের খোঁজে। বর্তমান সমাজে গুপ্তধন কি বলুন তো? ওএমআর শিট, যা এসএসসির কাছে নেই, সিবিআই এর কাছে নেই। হাইকোর্ট বলছে সেই গুপ্তধন খুঁজে নিয়ে আসো। আর এই পুরো বিষয়টা যারা প্রথম থেকে তদারকি করেছেন, সেই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে আছে। আমার দৃঢ় বিশ্বাস তিনিও এই গুপ্তধনের সন্ধানে ছিলেন শেষ 3 বছর। অবশেষে গুপ্তধন তো পাওয়া যায়নি, চলে গেছে 26,000 চাকরি প্রার্থীর ভাগ্য অথই জলে। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টা, রিভিউ হবে কি হবে না, প্রশ্ন অনেক, উত্তর দেবেন সুদীপ্ত দা। সুদীপ্ত দা, প্রথমে কংগ্রাচুলেশন, এরকম একটা হাই প্রোফাইল মামলা জেতা, নিঃসন্দেহে হাই প্রোফাইল মামলা, দীর্ঘ 3 বছরের লড়াই। কিভাবে দেখছেন এই জয়টা আপনারা অন্তত আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন, সত্যি যদি জিজ্ঞেস করেন, আপনি কংগ্রাচুলেশনস বললেন, জিজ্ঞেস করেন যে আপনি খুশি এত বড় হুম, একটা মামলা জিতেছেন, যদি সত্যি জিজ্ঞেস করেন, হ্যাঁ, আইনজীবী হিসেবে আপনি বলতে পারেন আমি একটা মামলা করেছি, মামলা জিতেছি, আমি আনন্দ পেয়েছি। হুম, কিন্তু যদি মানুষ হিসেবে জিজ্ঞেস করেন, সত্যি বলবো খুশি না। কারণ মামলাটা জিতেছি, কিন্তু এটাতে একটা জিনিস প্রমাণ হয়েছে আমাদের রাজ্যে আমরা কোন তলানিতে এসে নেমেছে, এটা সর্বসম্মুখে বেরিয়ে এসছে যে আমাদের কি পরিমাণ দুর্নীতি হয়েছে। আমি খুশি এই জন্য না, কারণ এই দুর্নীতির জন্য সত্যি সত্যি কিছু লোক, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, আজকে তারা ভুক্তভোগী। কিন্তু এটা তো একটা নেক্সাস, যে নেক্সাস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন। প্রথমত এটা, দ্বিতীয়ত কোনোদিন এই নেক্সাস তৈরি করার আগে লোকে 10 বার ভাববে যে আদালতে কোনো এক বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়ছেন, কোনো এক সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জিরা লড়ছেন। এর জন্য তো আপনি খুশি হতে পারেন যে এই নেক্সাস, যে নেক্সাস ভবিষ্যৎ প্রজন্মকে চুরমার করে দেয়, সেই নেক্সাস আর তৈরি হবে না কখনো হয়তো। দেখুন, এই মর্মে আপনি বলতে পারেন যে একটা আনন্দ যে আমরা একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি। সমাজের একটা শিক্ষা হতে পারে যদি চায় যে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে, দুর্নীতি করলে তার আলটিমেট যে নিট রেজাল্ট কিন্তু ফেলিওরই হবে। 1 বছর পরে হবে কি 10 বছর পরে হবে, কিন্তু সবার আগে আশা করব এই এই ঘটনার পরে কোনো চাকরি প্রার্থী যেখানেই হোক সেই চাকরি আর টাকা দিয়ে চাকরি পেতে চাইবে না। হ্যাঁ, এটাও আবার সত্যি যে এই যে দুর্নীতি বলছেন, এই দুর্নীতিতে অনেকে বলছেন অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, এরা যোগ্য না, কিন্তু এটাও মানতে হবে পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল, আপনাকে আমি বলে দিচ্ছি শিবম, যে কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট মানে প্রকৃত অর্থে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাধ্য হয়েছে টাকা দিতে, কারণ তাদের পারিবারিক অবস্থা এমন ছিল যে তাদের চাকরিটা খুব দরকার, চাকরি সবারই দরকার। তারা সেটাকে মনে করেছে তারা এই লড়াই হয়তো লড়তে পারবে না দুর্নীতির বিরুদ্ধে, তারা টাকা দিয়েছে। মেন যারা আমার মনে হয় এখন আমি অযোগ্যদের হিসেবে যারা আছেন প্রমাণিত, তাদেরকে একটা আবেদন করব আপনার মাধ্যমে যে আপনারা তো চাকরিটা ফেরত পাবেন না, সে যতই চেষ্টা হোক। এবার সময় এসছে, আপনাদের মাইনের টাকাটাও ফেরত দিতে হবে। যাদের টাকাটা দিয়েছেন তাদের কলার ধরে টাকাটা এবার ফেরত চান। দাদা, আপনি জানেন যে ওএমআর শিট কোথায়? মানে চাকরি প্রার্থীরা প্রশ্ন করছে ওএমআর শিট কোথায়, পর্ষদ বলছে আমাদের কাছে হয়তো আছে এখন অবধি। বিভিন্ন জায়গায় যেটা স্টেটমেন্ট দেখলাম, ওএমআর শিটটা কোথায়? এসএসসির কাছে। আপনি মানে জানেন ওএমআর শিট এসএসসির কাছে আছে? এসএসসি আদালতে বারংবার বলেছে ওদের কাছে ওএমআর শিট নেই। দেখুন, এই জিনিসটা কিন্তু জাস্টিস দেবাংশু বসাকের অর্ডারেও রিফ্লেকশন পাচ্ছে, কারণ এসএসসি সব জায়গায় বলে এসেছে ওএমআর নষ্ট করে দিয়েছি, ওএমআর নেই। হুম, কিন্তু যদি নাই থাকতো, 18ই জানুয়ারি 2024 সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে একজন চাকরি প্রার্থীকে এসএসসি ওএমআর দেয়, এবং সেই ওএমআর এর আগে যে একটা চিঠিতে লেখা থাকে যে কমিশন নিজস্ব ডেটাবেস থেকে এই ইনফরমেশন
প্রোভাইড করলে, এই ওএমআর এবং আদার ইনফরমেশন প্রোভাইড করলো। তার মানে যদি এটা হয় এসএসসির নিজের ডেটাবেস থেকে ওএমআর দিল, তাহলে কোথা থেকে দিল? এই ওএমআর সিবিআই রিকভারি করেছে। তাহলে এক হতে পারে, নয় এসএসসি নিজস্ব ডেটাবেস থেকে দিয়েছে, বা সিবিআই যে ওএমআর দিয়েছে সেখান থেকে দিয়েছে। যদি সিবিআই এর ওএমআর থেকে দেয়, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারতো যে সিবিআই এর ওএমআর এসএসসি মেনে নিয়েছে। তাহলে যদি এসএসসি মেনেই নেয় সিবিআই এর ওএমআর সঠিক, তাহলে কোর্টের ভার্ডিক্ট অব্দি কেন ওয়েট করলো? ওএমআর এ যারা শূন্য পেয়ে চাকরি পেয়েছে, নিজের থেকে কেন এতদিনে তাদের চাকরি বাতিল করলো না, তাদের তালিকা দিল না? এই প্রশ্নও থেকে যাবে। আজকে চাকরি প্রার্থীদের মিছিলে আমাদের ইন্টারভিউতে ক্যামেরাতে একজন বলেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা সেগ্রিগেশনের কোনো আবেদনই করেনি, যোগ্য অযোগ্যের কোনো আবেদনই করেনি। কতটা সঠিক এই পুরো বিষয়টা? দেখুন, এই যে বললেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমরা কোনো সেগ্রিগেশনের আবেদন করিনি, বিষয়টা হলো আমার কাছে যে মামলা করতে এসছে, সে কেন মামলা করতে এসছে এটা আমাকে বিচার করতে হবে, এবং তার ইন্টারেস্ট কি, সে কি চাইছে। সে চাইছে যে সে বঞ্চিত হয়েছে এই চাকরির জন্য, এই দুর্নীতির জন্য, তাকে একটা রিলিফ কি হতে পারে? নয় তার চাকরি হতে পারে, বা নতুন করে পরীক্ষা হতে পারে। এবার তার চাকরি হওয়ার জন্য কি দরকার? যে প্রকৃত কারা ভুয়ো চাকরি পেয়েছে সেটা বার করতে হবে। সেটা বার করার দায়িত্ব কার? সেটা কিন্তু বিকাশ ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় না। বার করার দায়িত্ব হলো স্কুল সার্ভিস কমিশন, বার করার দায়িত্ব হলো মধ্যশিক্ষা পর্ষদ, বার করার দায়িত্ব হলো আপনার রাজ্য সরকারের। বা বা যারা নিজেদের বলছে যে আমরা যোগ্য, তাদেরও তো আইনজীবী অনেকে দাঁড়িয়েছিল, তারাও দিতে পারতো। মেন রেসপন্সিবিলিটি হলো এখানে স্কুল সার্ভিস কমিশন। কারণ আজকে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সুপারিশ করেছে, তারা জানে কতজন আবেদন করেছিল, তারাই বলতে পারবে কতজন ভুয়ো, কতজন জেনুইন। আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছে, আপনি জানবেন, যে আমার পক্ষে বলা সম্ভবই না কে যোগ্য কে অযোগ্য। তাহলে আমরা আইনজীবী, মামলাকারীর আইনজীবী বা যারা যোগ্য বলে ক্লেম করছে তাদের আইনজীবী বা কি করে বলবে কে যোগ্য কে অযোগ্য? আপনি আমায় বললেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরে একটি সভা হলো, সেখানে মমতা ব্যানার্জি বক্তব্য রাখলেন। সভাতে বলা হয়েছিল যে সমস্ত যোগ্যরাই যাবে, এবং একটি পাসও করা হয়েছিল, শুধুমাত্র নাকি যোগ্যদেরকেই সেই পাস দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে একটি টিভি চ্যানেলে একটি মেয়ে এসেছিল, যিনি নিজেকে বলছিলেন আমি নেতাজি ইন্ডোরে গেছিলাম, আমি যোগ্য, আমার সঙ্গে অন্যায় হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ওনার ওএমআর 4টে উনি অ্যাটেম্প করে নম্বর পেয়েছে 53। আপনিও অতিথি হিসেবে ছিলেন সেই টক আমিও শোতে? সেখানে অতিথি হিসেবে ছিলাম, এবং উনি বলছেন কিন্তু ওই মহিলা, যে আমি কিন্তু নেতাজি ইন্ডোরে গেছিলাম। তাহলে যারা নিজেদের যোগ্য বলে ক্লেম করছে, যারা বলছে আমরা পাস দিয়েছিলাম, তাহলে এই অযোগ্য ক্যান্ডিডেট কি করেছে নেতাজি ইন্ডোরে গেল? তার মানে আজকে যারা যোগ্য বলে বলছে তারাও কিন্তু সঠিক না, তাদের মধ্যে যারা সবাই আছে সবাই যোগ্য কিনা। কারণ এটা কারুর পক্ষেই বলা সম্ভব না যতক্ষণ না এসএসসি এগিয়ে এসে বলছে এরা হলো যোগ্য, এরা অযোগ্য। আর এই যোগ্য বা অযোগ্যটা কি শুধুমাত্র বিচার হবে? যেটা সিবিআই 4 রকমের তদন্ত করেছে, ওএমআর এর কারচুপি, এক্সপায়ারি প্যানেল, আউট অফ প্যানেল বা র্যাঙ্ক জাম্পিং, এই 4 রকমের বাইরেও কিন্তু আরো 12-13 রকমের দুর্নীতি হয়েছে, যেটা ডিভিশন বেঞ্চ বলেছে এবং সুপ্রিম কোর্টও তাতে মান্যতা দিয়েছে। 17 রকমের দুর্নীতি। বাকিগুলো কি? যেরকম আমরা সবাই দেখেছি যে সুপারিশ করছে কমিশন 100 জনকে, চাকরি পাচ্ছে 200 জন। ভ্যাকেন্সি আছে 200টা, চাকরি পাচ্ছে 300 জন। এই যে এক্সেস চাকরি, সেই লোকগুলো কারা? সেগুলো তো এসএসসি বলতে পারবে। এসএসসি আজ অব্দি কেন সেটা বলছে না? এই উত্তরগুলো এসএসসি দিতে পারবে। এটা বলছে না তার কারণ আছে। এমন না যে তারা জানে না বলে বলছে না। এই জন্য বলছে না, কারণ বললে প্রকৃত অর্থের অযোগ্যগুলো কিন্তু বেরিয়ে আসবে। আজকের দিনে দাঁড়িয়ে এসএসসি তো এটা কি বলার জায়গায় সত্যি আছে যে আমরা লিস্ট ছুঁড়ে ফেলে দিলাম, দেখো এটা অযোগ্য এটা অযোগ্য, তোমরা যা দাবি করছিলে আমরা আজকে তোমাদের সামনে এটাকে পূরণ করে দিলাম? আমি চাই এসএসসি এটা করুক, সত্যিকারের করুক, একদম ক্যাটাগরি ওয়াইজ, যে এতগুলো ক্যান্ডিডেট হলো ওএমআর কারচুপি, এতগুলো ক্যান্ডিডেট র্যাঙ্ক জাম্পিং, এত ক্যান্ডিডেট প্যানেলের বাইরে, এত ক্যান্ডিডেট হলো আপনার এক্সপায়ারির পরে, বা এত ক্যান্ডিডেটের ইন্টারভিউ এর নম্বর মিথ্যেভাবে বাড়ানো হয়েছে, এত ক্যান্ডিডেট রেকমেন্ডেশনের চেয়ে বেশি। পুরো লিস্ট দিক না, লিস্ট দিয়ে দেখা যাক কতজন অযোগ্য। কিন্তু বিষয়টা হলো এখানে বুঝতে হবে, সবাই ভাবছে যে যোগ্য অযোগ্য বাছাই করলে হয়ে যাবে। না,
আমাদের যেকোনো কিছু একটা সরকারি নিয়োগ বলুন বা একটা আইন কানুন আছে। সংবিধান দ্বারা হয়। সংবিধানের যদি আপনি মেনে চলেন তাহলে যেকোনো একটা নিয়োগ প্রক্রিয়ার কিছু নিয়ম আছে। একটা পাবলিক এমপ্লয়মেন্ট আমার আপনার করের টাকা দিয়ে কিন্তু এই সবকিছু হুম, হচ্ছে তাদের মাইনে। তাই বলা হয় যে একটা পাবলিক এমপ্লয়মেন্ট স্বচ্ছতা থাকে। এই যে পুরোটা ক্যানসেল করেছে তার অন্যতম কারণ হলো স্বচ্ছতার অভাব। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি এটাও যেরকম একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে স্বচ্ছতার অভাব। একটা নিয়োগ প্রক্রিয়া যদি শুরুই করা হয় দুর্নীতি করব বলে, টাকা কামাবো বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়ার যে স্যাংটিটি থাকে, সে স্যাংটিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে তো। তাহলে আর কি যোগ্য আর কি অযোগ্য? একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে যে আমি দুর্নীতি করব বলে, তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া পুরোটাই বাতিল হবে। এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই। না আইনত কি ঝুটঝামেলা এসএসসি পড়বে না? হঠাৎ করে এতদিন বাদে তারা একটা তালিকা প্রকাশ করলো যেখানে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারংবার একাধিক স্টেটমেন্ট, এটা আমি নিজেও রায়ে আমি দেখেছি। তো ফলে এক্ষেত্রে আর আইনি ঝুটঝামেলা তো একটা ফেস করতে হবে। একটা জিনিস ডিভিশন বেঞ্চ কিন্তু তার ডিরেকশনে এসএসসি কে বলেছে সমস্ত ওএমআর পাবলিশ করতে। হুম। যেই ওএমআর সিবিআই দিয়ে সেটা কিন্তু এখনো অবধি করেনি। ওএমআরটা পাবলিশ করতে অসুবিধাটা কোথায়? পরিমাণ নেই তো, বিভিন্ন ক্ষেত্রে বলেছে এসে সিবিআই তো দিয়েছে নষ্ট ওএমআর। হয়ে গেছে। সিবিআই তো ওএমআর দিয়েছে এসএসসি কে, সেই ওএমআরটাই পাবলিশ করুক না। সিবিআই এর ওএমআর যদি পাবলিশ তারা করতে হতো তাহলে এতদিনে তো করেই ফেলতো, তারা বিশ্বাস করছে না সিবিআই এর ওএমআরটা সঠিক। সেটাই তো প্রশ্ন, কেন বিশ্বাস করছে না? কারণ ওই ওএমআর পাবলিশ করলে যারা ওএমআর এ শূন্য পেয়ে চাকরি পেয়েছে তারা তো বেরিয়ে আসবে, এবং তারা বেরিয়ে আসলে তারা যেসব নেতাদের থেকে টাকা দিয়েছে সেই নেতাদের নাম সামনে আসবে। আমরা সবাই শুনেছি কুণাল ঘোষ কি বলেছেন, এমন একজন তৃণমূলের মন্ত্রী নেতা যিনি ক্যাবিনেটের এখনো পার্ট, যে তিনি টাকা দিয়ে টাকা নিয়েছেন চাকরি দেওয়ার জন্য, তো কুণাল ঘোষ বলেছে, এটা প্রমাণিত। পাশাপাশি রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্ট অব্দি গেছে, আপনারা কিভাবে দেখছেন এই রিভিউ পিটিশনটাকে? এবং আপনারা তো চ্যালেঞ্জ করার জায়গা পাবেন না, বিকজ এটা তো বোধহয় ওইভাবে মানে শুনানির মতো করে বিষয়টা আর হবে না। না ঠিক সেটা না, ঠিক রিভিউ করেনি, এটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, হুম, আমরা সুযোগ পাবো হুম, সেটা না। সেই ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশনটা যদি আপনি দেখেন না, আবার হুম, বুঝতে পারবেন যে এই প্রশাসন কত বড় মিথ্যেবাদী আর দ্বিচারিতা করছে। যদি সবার মনে থাকে আপনার, হুম, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমি কারুর চাকরি চলে যেতে দেব না, হুম, কারুর চাকরি যাবেন, এটাই বলেছিলেন। এই কথার সারমর্ম হলো যে উনি এই রায়কে মান্যতা দিচ্ছেন না, উনি কিছু একটা ব্যবস্থা করবেন যাতে করে কারুর চাকরি যাতে না যায়। এটাই যদি আমি ধরে নিই, কিন্তু জানেন মধ্যশিক্ষা পর্ষদ এই যে ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন সেখানে কি বক্তব্য রেখেছে? আমরা এই রায় মেনে নেব, আমরা নতুন করে পরীক্ষা নেব। এই যতদিন না পরীক্ষাটা আমরা নিতে পারছি বা শেষ হচ্ছে, ততদিন অবধি যারা আপাতত যোগ্য বলে ধরা হচ্ছে তারা চাকরিটা করবে। তার মানে কিন্তু ওনারা বলছেন যে আমরা পরীক্ষা নেব অর্ডার মেনে। তাহলে একদিকে আপনি খাতায় কলমে কোর্টে গিয়ে বলছেন পরীক্ষা নেব, হুম। আরেকদিকে আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি কারোর চাকরি যেতে দেবো না, আমি এই রায় কাউকে আমি কারোর চাকরি যাবে না। তাহলে এই ধরনের দ্বিচারিতা কেন? কারণ আপনি তাহলে ইচ্ছাকৃত করছেন একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য। এটা নিয়ে রাজনীতি না করে আপনি যদি প্রথম থেকে চেষ্টা করতেন সঠিকভাবে, তাহলে কিন্তু আজকে এই অবস্থাই হতো না। কারণ আমরা সবাই জানি এই মামলা যখন প্রথম জাস্টিস গাঙ্গুলির এজলাসে হচ্ছিল, তখন উনি কিন্তু যারা অযোগ্য সিবিআই হুম। রিপোর্ট নিয়ে তাদের চাকরি বাতিল করে যারা যোগ্য তাদের চাকরি দেওয়াচ্ছিলেন। তখন যদি সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চে না যেত, তাহলে কিন্তু আজকে এই পরিণতি হতো না। কতদিনের মধ্যে পরীক্ষাটা নিতে হবে সেটা তো নির্দিষ্ট করে সুপ্রিম কোর্টের না রায় না লেখা না নেই। না, এটাও নির্দিষ্ট করা আছে। দেখুন সুপ্রিম কোর্টে কিন্তু হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে তার গেছিল। মানে ৩ মাস। না, তাহলে হাইকোর্টের অর্ডারে লেখা ছিল হুম, লোকসভা নির্বাচনের 15 দিনের মধ্যে শেষ হওয়ার 15 দিনের মধ্যে পরীক্ষা নিতে হবে। হুম। তার মানে অলরেডি এখন পরীক্ষা নেওয়ার সময় পেরিয়ে গেছে। তো এখন এই বিষয়টা আবার কিভাবে দেখছেন আপনি যে পরীক্ষা নেওয়ার সময় পেরিয়ে গেছে? দেখুন, হিসেব আমরা কিছুদিন দেখব। যদি না নেয় একান্ত পরীক্ষা, তাহলে আইন অনুগ যা ব্যবস্থা নেওয়া সেটাই নিতে হবে। রাজ্য সরকার যে ক্লারিফিকেশন আবেদন করেছে সুপ্রিম কোর্টে, সেটা তো নিঃসন্দেহে বিস্ফোরক এবং এটা ভুল বোঝানোর একটা বার্তা, কোট আনকোট একটা, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, এটা ভুল বোঝানোই, সম্পূর্ণ একটা জালিয়াতি করার একটা চেষ্টা আবার। মিথ্যে কথা বলা, বিভ্রান্ত করা, দ্বিচারিতা করা, আর কিচ্ছু না। আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি যে কারুর চাকরি যাবে না, হুম।
ভালো কথা উনি এটা বলছেন। কিন্তু উনি যখন কোর্টে যাচ্ছেন, কোর্টে লিখছেন যে আমরা নতুন করে পরীক্ষা নেব। নতুন করে যদি পরীক্ষা নেয় ভালো কথা তো। আমরাও সেটা চাই যে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। তাতে যারা পাবে, পাবে। যারা পাবে না তারা পাবেন না, আবার পরের বার দেবে। কিন্তু এই যে আপনি একটা মিথ্যে আশ্বাস যোগ্য চাকরিদের যারা বলছে তাদের মধ্যে ঢোকাচ্ছেন, তারা আবার তো আপনি তাদের সঙ্গে অন্যায় করছেন। তাদেরকে প্রতারণা করছেন। সেটা কেন? রাজ্য সরকারই তাহলে আপনাদের কাজটা অনেক সহজ করে দিচ্ছে বলতে পারি। সে তো ১ম থেকেই করে দিয়েছে। দেখুন, দেখুন মামলা আমরা করেছি, আমাদের মামলাকারী এসছে। কিন্তু এটাও আবার একদিক থেকে সত্যি, এই যে এত ইনফরমেশন, সর্ষের মধ্যে ভূত না থাকলে কিন্তু এত ইনফরমেশন মামলাকারীরাও পেত না। এটাও মানতে হবে। এটাও কিন্তু ভাবার বিষয়। যে এত ইনফরমেশন ক্যাবিনেটের ভেতরের ডকুমেন্ট চলে আসছে। কে কবে চাকরি পেয়েছে, কোথায় দিয়েছে তার ছবি চলে আসছে। সর্ষের ভেতরে তো ভূত আছে এবং এই সর্ষের ভেতরে ভূত থাকা ভালো। কারণ কিছু লোক এখনো আছে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়। অবশ্যই কিছুজন তো লড়াই করছে বলেই তো এই সময় এবং সমাজ ব্যালেন্সড হচ্ছে। ব্যালেন্সিংটাই তো ইম্পর্টেন্ট। সবসময় তো অসাধু দুর্নীতিগ্রস্ত মানুষরা জিততে পারে না। ইতিহাস তো সেটাই বলে। নতুন ইতিহাস লেখা হবে নাকি জানি না, তবে এই রায় নিঃসন্দেহে ঐতিহাসিক। রায়ের কারিগর এতক্ষণ যেভাবে কথাবার্তা বললেন আমার মনে হয় অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন। পরের বার আবার পৌঁছে যাবো সুদীপ্তদার কাছে। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।